সকলকে আরো একবার আমন্ত্রণ অল স্পোর্ট এবিপি চ্যানেলটিতে। গতকাল হয়ে গেল বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর প্রথম ম্যাচ, এবং সেই ম্যাচটাতে ইন্ডিয়া বাংলাদেশকে 6 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। ম্যাচের আগে বাংলাদেশের একাদশটা কেমন হবে, কারা কেমন পারফর্ম করবেন সেটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে। তবে আলটিমেটলি বাংলাদেশ আগে ব্যাট করে টসে জেতার পর 228-এর বেশি রান করতে পারেনি, সেখানে কিছু ভালো পারফরমেন্স ছিল এবং ইন্ডিয়া সেটাকেও চেস করতে গিয়েছে। সেখানে বাংলাদেশের বোলিংয়েও ফিল্ডিংয়েও আমরা কিন্তু ভালো খারাপ মিলিয়ে একটা মিক্সড ব্রিড পারফরমেন্স দেখেছি। তো আমি বেসিক্যালি যেটা চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে, বাংলাদেশের এই একাদশে যারা যারা খেলেছেন তাদের সবাইকে র্যাঙ্কিং দিতে চাইছি। একেবারে টপ থেকে যদি যাই, যেহেতু বাংলাদেশ আগে ব্যাট করেছে, আমরা যদি সৌম্য সরকারকে দিয়ে শুরু করি, তিনি একেবারেই ভালো করতে পারেননি। 0 রানে আউট হয়ে গেছেন। ইনজুরি সংখ্যা নিয়ে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে এসেছেন। রিসেন্ট টাইমসে ওডিআই ক্রিকেটে বেশ ভালো ফর্মে তিনি ছিলেন, যদিও তারপরে বড় ইনজুরিটা তাকে ভোগাচ্ছে এবং ওডিআই ক্রিকেট তিনি আসলে রেগুলার বেসিসে রিসেন্ট টাইমে খেলতেই পারেননি। সুতরাং সৌম্য সরকার যখন ডাকে আউট হয়ে যান একেবারে ইনিংসের প্রথম ওভারে, বাংলাদেশ অনেকটাই চাপে পড়ে যায় এবং তারপর সৌম্য যখন ফিল্ডিং এও এসেছেন সেখানেও কিছু স্লপি ফিল্ডিং তার কাছ থেকে দেখেছি। স্বাভাবিক যে ফিল্ডিংটা তিনি করেন সেটা তিনি করতে পারেননি। সৌম্য সরকারকে আসলে 10-এ যদি বলি, 1-এর বেশি আসলে দেয়া যাচ্ছে না। সৌম্য সরকার 1 পাচ্ছেন 10-এ। তানজিদ হাসান তামিম, সৌম্যর ওপেনিং পার্টনার, গতকালও 25 বল থেকে 25 করেছেন। গতকালের ম্যাচের আগ পর্যন্ত প্রায় 500 রান ছিল তার ওডিআই ক্রিকেটে এবং সবগুলোই রানা বল, অর্থাৎ কাটায় কাটায় যত বল তত রানই তিনি করেন। অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে পারেন তিনি। পাওয়ার প্লের ভেতরে শুরু করেছিলেন বেশ কিছু ভালো ভালো শট দিয়ে, তবে 25 রানের বেশি ইনিংসটাকে লম্বা করতে পারেননি এবং আরো একবার তিনি প্রমাণ দিলেন যে আসলে তানজিদ তামিমের শেখার অনেক কিছু আছে। ইনিংস লম্বা এখনো তিনি কিন্তু করতে পারছেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে। 25 বল থেকে 25 করে তিনি আউট হয়েছিলেন, তবে অন্তত পাওয়ার প্লের ভেতরে খানিকটা অ্যাগ্রেসিভ ইন্টেন্ট তিনি দেখিয়েছেন, সেটার কারণে 10-এ তাকে দিচ্ছি 4। নাজমুল হোসেন শান্ত, কত দেয়া যেতে পারে তাকে? বাংলাদেশ টিমের ক্যাপ্টেন এবং তিনি গতকাল 0 রানে আউট হয়েছেন এবং খুব বাজে একটা বলে আউট হয়েছেন বলতে গেলে। হার্ষিত রানার অফ স্টাম্পের বাইরে হাফ বলি একটা বল, সেটা পৃথিবীর যে কোনো জায়গায় তিনি মারতে পারতেন, মেরেছেন একেবারে কাভারে বিরাট কোহলির হাতে। সুতরাং শান্তকেও আসলে খুব বেশি পয়েন্টস দেওয়ার কিছু নেই। অ্যাজ এ ক্যাপ্টেন তিনি ব্যর্থ হয়েছেন, অ্যাজ এ ব্যাটার তিনি ব্যর্থ হয়েছেন। সব মিলিয়ে অন্তত 1.5 দেয়া যেতে পারে 10-এ। 1.5 কেন দিচ্ছি? ওই 0.5টা দিয়েছি কারণ একটা ক্যাচ তিনি ধরেছেন, সেটার কারণে তাকে 0.5 দিচ্ছি। এছাড়া অ্যাজ এ ব্যাটার, অ্যাজ এ ক্যাপ্টেন তাকে আসলে 10-এ 1-এর বেশি দেওয়া সম্ভব নয়। এরপরে আসি মুশফিকুর রহিমের কাছে। মুশফিকুর রহিম তিনিও 10-এ 1 পাবেন। অনেকটা সৌম্য সরকারের মতো অবস্থা, প্রথম বলেই ডাক এবং এত এক্সপিরিয়েন্সড একজন ক্রিকেটার, একমাত্র এক্সপিরিয়েন্স ক্রিকেটার মিডল অর্ডার ব্যাটিং এ, তিনি যদি রান না করতে পারেন তাহলে আর কে করবেন? সুতরাং আলটিমেটলি মুশফিকুর রহিমও যখন প্রথম বলে 0 রানে আউট হয়ে যান, তাও আবার একটা সাদামাটা বলে ডিফেন্ড করতে গিয়ে, তাকে তো আর কিছু বলার নেই এবং বাংলাদেশ প্রচন্ড চাপে পড়ে গিয়েছিল যখন মুশফিক আউট হয়ে যান। এবং কপাল ভালো বাংলাদেশে যে তারা 228 পর্যন্ত আসলে যেতে পেরেছে, এত ভালো ভালো ব্যাটাররা এত কম রানে যখন আউট হয়ে চলে আসেন তারপরও। যাই হোক, মুশফিক, তাকে আমরা 10-এ 1 দিতে পারি। তাওহিদ হৃদয় 9.5 পাবেন 10-এ। ফুল 10 আমি দিলাম না, কারণ তাওহিদ হৃদয় আসলে ফুল 10 পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে ফুল 10 দেয়নি, একটুখানি 0.5 কেটে রাখছি। মূলত আমার কাছে মনে হয় যে তাওহিদ হৃদয় শুরুটা যদি আরেকটু ফাস্ট আপ করতে পারতেন তাহলে অবশ্যই তার এই 118 বলের ইনিংসটায় 100 হতো না, হয়তো আরো বেশি থাকতো। তবে যে এফোর্টটা তিনি দিয়েছেন, মূলত বাংলাদেশের বেস্ট ব্যাটার ছিলেন, নিজের ওডিআই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাও পেয়েছেন, তো সবকিছু মিলিয়ে 10-এ 9.5 তিনি একেবারে ডিজার্ভ করেন এবং এই পুরো টিমের হাইয়েস্ট রেটিং তাকে দেওয়া যেতে পারে। জাকির আলী অনিক, তাকে 6.5 দিচ্ছি। জাকির আলী অনিক আরো একটা 50 পেয়েছেন ওডিআই ক্রিকেটে। তাহিদ হৃদয়ের সঙ্গে একটা রেকর্ড পার্টনারশিপ করেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে 6ষ্ঠ উইকেট জুটিতে। যে কোনো টিমের পক্ষ থেকে ওডিআই ক্রিকেটে সেটাই সর্বোচ্চ রানের পার্টনারশিপ ছিল এবং দারুণ পার্টনারশিপ ওই সেন্সে যে আসলে এতগুলো উইকেট পড়ে যাওয়ার পর, 5-5টা উইকেট পড়ে যাওয়ার পর জাকির আলী এবং তাহিদ হৃদয় মূলত মিডল ওভার্সের পুরোটা সময় অন্তত খেলে দিয়েছেন। সেটা না খেলতে পারলে হয়তো টিম 200ও হতো না, আর একটু অ্যাগ্রেসিভ হলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতে পারতো, তবে অ্যাগ্রেসিভ হওয়ার স্কোপটাই তারা নেননি। সেফ ক্রিকেট খেলে অন্তত সময়টা কাটানোর কাজ করেছেন জাকির আলী। তিনি একটা 50 পেয়েছেন, যদিও খুবই ধীর গতির একটা 50, এবং অনেকেই আসলে বলছেন তার এই ধীর গতির ব্যাটিং এর কারণে বাংলাদেশ হয়তো 200, 250 বা 260-70-এর দিকে যেতে পারেনি, 228-এই তাদের থেমে যেতে হয়েছে। তো পুরোটা দায়িত্ব তাকে আসলে দেওয়া যায় না, পুরোটা দোষ এভাবে দেওয়া যায় না। টপ অর্ডার এভাবে যখন ক্লিক না করে, জাকেরের পরে শুধুমাত্র রিশাদ, তানজিম সাকিবরা ছিলেন, সুতরাং তারও তো আসলে উইকেটে টিকে থাকা প্রয়োজন ছিল, সেটা তিনি অন্তত করতে পেরেছেন। এই কারণে জাকের আলী অনেককে দিচ্ছি 6.5। এরপরে আসি রিশাদ। তিনি বল হাতে 2টো উইকেট পেয়েছেন 38 রান খরচ করে। দারুণ বোলিং করেছেন, দারুণ ক্যাচিং নিয়েছেন, 2টো ক্যাচ তার, নিজের বলে একটা এবং অন্য আরেকজনের পক্ষেও তিনি একটা উইকেট তুলতে সাহায্য করেছেন ক্যাচ নিয়ে। ব্যাট হাতে 12 বল থেকে 18 রান করে দলটাকে অন্তত 200-র উপর পার করে দিতে সাহায্য করেছেন। তো সবকিছু মিলে রিশাদ, তাকে আমরা 7 দিতে পারি 10-এ। আফটার তাওহিদ হৃদয় আমার কাছে মনে হয় যে তিনি সেকেন্ড বেস্ট পারফর্মার ছিলেন এই বাংলাদেশ দলটায়। তাসকিন আহমেদ, তাকে 5 দেওয়া যেতে পারে, একটা উইকেট তিনি পেয়েছেন।
আরো উইকেট পেতে পারতেন যদি ক্যাচ ড্রপ না হতো। তার বোলিংয়েই আসলে একটা ক্যাচ তুলে দিয়েছিলেন KL রাহুল, সেটা আবার জাকের আলী ধরতে পারেননি ঠিক মতো। তবে তাসকিন মেট্রোনমিক, তার যে জায়গায় বল করার কথা সেগুলো বল করে গেছেন, খুব একটা সমস্যা সেখানে হয়নি। তাসকিনকে আমরা 5 দিতে পারি 10-এ। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলের ভাইস ক্যাপ্টেন, ব্যাট হাতে মাত্র 5 রান করেছেন 10 বল থেকে, এবং বল হাতে 10 ওভার বল করে 37 রান দিয়ে কোনো উইকেট পাননি, অর্থাৎ সবচেয়ে ইকোনমিক্যাল বোলিংটা তিনি গতকাল করেছেন। তবে নির্বিষ বোলিং ছিল বলতে গেলে, কোনো ধরনের চান্স ক্রিয়েট করতে পারেননি, এবং মিডল ওভার্সে বাংলাদেশের যখন উইকেটটা প্রয়োজন ছিল সেখানে তিনি ইকোনমিক্যাল বোলিং করলে উইকেট আর ফেলতে পারেননি। এবং একবারের জন্য হলেও যদি মনে হতো যে ব্যাটার একটু অস্বস্তিতে আছেন বা ভিন্ন কিছু করছেন মেহেদী হাসান মিরাজ, সেরকম কিন্তু কিছু নয়। তো এই ধরনের বোলিংটা আসলে আপনি 300 যখন ডিফেন্ড করতে চাচ্ছেন সেই সময় হয়তো এফেক্টিভ হতে পারে, তবে 228 যখন ডিফেন্ড করছেন সেখানে কিন্তু উইকেট পাওয়া প্রয়োজন, সেই কাজটা তিনি করতে পারেননি বল হাতে। এবং সব মিলিয়ে মেহেদী মিরাজকে 4-এর বেশি আসলে দেওয়া যাচ্ছে না, কারণ যদিও ইকোনমিক্যাল বল তিনি করেছেন, 10টা ওভারের সাপোর্ট তিনি দিয়েছেন, ব্যাট হাতে তিনি একেবারে ফ্লপ ছিলেন, যেটা 4 নম্বরে তার কাছ থেকে এক্সপেকটেশন ছিল। এবার এসে তানজিম সাকিব, তিনি 2-এর বেশি পাচ্ছেন না, 10-এর মধ্যে 2। এক্সপেন্সিভ বোলিং করেছেন, গতকাল তার ছন্দে ছিলেন না। ইন্ডিয়ার বিরুদ্ধে সাধারণত তিনি ভালো বোলিং করেন, টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো ফর্মে ছিলেন, বিপিএলেও ভালো ফর্মে ছিলেন, তবে গতকাল কি যেন হয়েছিল তার, লাইন লেন্থের খেই হারিয়েছেন, এবং তাকে বেশ স্বাচ্ছন্দ্যেই খেলেছেন ইন্ডিয়া টপ অর্ডার ব্যাটাররা। দিন শেষে ইনএফেক্টিভ একটা দিন তার কেটেছে, এবং আমার কাছে মনে হয় যে পরবর্তী দিনে হয়তো তিনি তার দলে জায়গা হারালেও হারাতে পারেন। মুস্তাফিজুর রহমান, তাকে অন্তত 1 দেয়া যেতে পারে, কারণ বল হাতে তিনি যা করেছেন গতকাল একজন এক্সপিরিয়েন্স বোলারের কাছ থেকে, এটা একেবারে এক্সপেক্টেড নয়। এবং মুস্তাফিজুর রহমান মূলত যে ধরনের বোলার, তার ধরনের একটা কন্ডিউসিভ উইকেট বা পিচ যদি পান তখন তিনি এফেক্টিভ হন। গতকাল কিন্তু পিচটা মোটামুটি সাপোর্টিভ ছিল, একটু স্লোয়ার সাইডেই ছিল, তারপর কিন্তু মুস্তাফিজ একেবারেই এলোমেলো বোলিং করেছেন, পাওয়ার প্লের ভেতরে মার খেয়েছেন। পরবর্তীতে এসে যদিও একটা উইকেট পেয়েছেন শ্রেয়াস আয়ারের, তারপরেও খুব ইনএফেক্টিভ ছিলেন ওভারঅল। মুস্তাফিজ তার পুরনো ছন্দে একেবারেই এখনো ফিরতে পারেননি, এবং তিনিও আসলে কন্টেনশনে থাকবেন পরবর্তী ম্যাচে, হয়তো তাকে ড্রপ করতে দেখলেও আমি কিন্তু অবাক হব না। তো এই হচ্ছে আমার বাংলাদেশের প্লেইং 11-এর র্যাঙ্কিং বা রেটিংস। এই ম্যাচটায় যারা খেলেছিলেন, আপনাদের কাছে কি মনে হয়? দ্বিমত পোষণ করতে পারেন, অ্যাগ্রি করতে পারেন আমার সঙ্গে, এবং আপনারা কমেন্টস করে সেই বিষয়টা জানিয়ে দিতে পারেন। রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।